পুরো খবরে আছি। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, একান্ত সচিব আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিন অংশ নিয়েছেন। এর আগে সেন্ট্রাল লন্ডনে দ্য ডরচেস্টার হোটেলে পৌঁছান তারা। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে এই বৈঠক। আশা করি আজকের যে বৈঠক এটা বাংলাদেশের ভবিষ্যতে এটা 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 রাস্তা দিবে ইউনূস সাহেবকে নিয়ে। বাংলাদেশি যত লোক মানে জনগণ যারা আছে সকলে এই বৈঠকের দিকে আসলে তাকিয়ে আছে। বাংলাদেশ এই বৈঠকের পরে ডিপেন্ড করতেছে আগামীর বাংলাদেশটা কোন দিকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির প্রধানের যে মিটিং তারেক রহমান সাহেব, এই মিটিংয়ের মাধ্যমে এটা নির্ধারণ হবে কবে এই নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে কবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দর্শক, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সবশেষ খবর আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী লিপটন কুমার লন্ডন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। লিপটন, বৈঠক শুরু হয়ে গেছে, কি প্রত্যাশা আমরা করতে পারি? এই বৈঠক থেকে কি বেরিয়ে আসতে পারে? 10 মিনিট আগে ডরচেস্টার হোটেলে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সাথে ছিলেন আরো 4 জন। মোট 5 সদস্যের এই দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। আর এই বৈঠক ঘিরে সকাল থেকেই লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে থেকে বিএনপি নেতাকর্মীর প্রায় সবাই বলতে গেলে এখানে উপস্থিত। তারা সবাই বলছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চান। এই গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজন নির্বাচন এবং এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব আয়োজনের জন্য তাদের নেতা, দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে আজকে বৈঠক করে এই ফলাফলটা বয়ে আনবেন বলেই তারা মনে করছেন। আপনি জানেন 5ই আগস্টের পর বিএনপির শীর্ষ কোন নেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক বৈঠক এটি। আর এই যুক্তরাজ্যের যারা বিএনপি সমর্থক রয়েছেন এবং নেতাকর্মী সবাই বলছেন তারা আশাবাদী আজকের এই বৈঠক থেকেই বাংলাদেশে আগামী কবে নির্বাচন হতে যাচ্ছে সেই বিষয়টি নির্ধারিত হয়ে যাবে। তারা তাদের নেতার উপর পূর্ণ আস্থা আছে, আজকে এই নেগোসিয়েশন তারা করতে পারবেন। অপরদিকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিছু নেগোসিয়েশনের বিষয় আজকের মিটিং এ রয়েছে। এর মধ্যে প্রধান বিষয়টি হচ্ছে সংস্কার বিষয়েও সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে একটা সমঝোতা বা আলোচনা করা হবে। বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ কি হবে, তা অনেকটাই আসলে আজকের এই বৈঠকের উপর নির্ভর করছে, এমনটাই মনে করছেন এখানকার সাধারণ মানুষ। যারা আসলে বাংলাদেশি লন্ডনে যারা প্রবাসী হিসেবে আছেন তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? এই বৈঠক নিয়ে তাদের কি প্রত্যাশা, তারা কি বলছেন, সব মিলিয়ে যদি বলতেন। সকাল থেকেই আসলে আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের একটাই প্রত্যাশা আজকের বৈঠকের পর তারা নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ পাবেন বা কবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কিনা সেটা তারা বুঝতে পারবেন। বাংলাদেশ এখন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে আছে, তারা চাচ্ছেন একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসুক, বাংলাদেশ আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করুক। তাদের মোটা দাগে তাদের সবারই প্রত্যাশা এক, যে আজকের বৈঠক থেকে একটা সমাধান আসবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির। জি জি, লিপটন কুমার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় একটু ছোট করে যদি বলতেন যে নেতাকর্মী যারা রয়েছেন সেখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সাথে কি কোনো কথা হয়েছে কিনা, তাদের কাছ থেকে কোনো মনোভাব জানা গেছে কিনা? আমি তাদের সাথে কথা বলেছি, আমি তাদের সাথে কথা বলেছি আমি তাদের সাথে কথা বলেছি, তারা সবাই বলছেন Can you move your van now? I've got to keep coming over. আমি নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা সবাই বলছে
আজকের এই বৈঠকে তারা চাচ্ছেন যে বাংলাদেশের একটা সমাধান আসুক, এই প্রত্যাশায় তারা করছেন। আচ্ছা, এছাড়া আর কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা এর বাস্তবায়ন কিভাবে হতে পারে সবকিছু কি কোনোভাবেও কি কোনো জিনিস জানা গেছে কিনা? আসলে এখানে লন্ডনের যারা নেতাকর্মীরা আছেন, আজকের এই বৈঠকের কি বিষয়ে আলোচনা হবে বা কি হবে সেটা কেউই বলতে পারছে না, কারণ পুরো বিষয়টি তারা তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন। তাদের নেতা হিসাবে প্রধান নেতা খালেদা জিয়া যেহেতু বাংলাদেশে, তারা মনে করছেন খালেদা জিয়ার নির্দেশ মতো তারেক রহমানই পারবেন আজকের পুরো বিষয়টি মীমাংসা করতে, এবং আজকের এই বৈঠকের পরই তারা বুঝতে পারবেন। এছাড়া তাহলে আরেকটু জিনিস যদি ছোট করে আমরা বলি, যে তাহলে তো খুবই উৎসব মুখর একটি পরিবেশের তৈরি হয়েছে নিশ্চয়ই এই আলোচনা ঘিরে, বা বাংলাদেশ থেকেও কিন্তু সবাই অনেকটা মানে উচ্চ আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে যে কি হতে পারে এই আলোচনা থেকে, আসলে কি পজিটিভিটি বা পজিটিভ কোনো ইনফরমেশন কি আসতে পারে কিনা, ভবিষ্যতের জন্য কি কি আমরা আসলে জানবো এই আলোচনা থেকে। এই বিষয়টি কিন্তু বাংলাদেশের মানুষও অনেক দিনের অপেক্ষায় রয়েছে। সেটাই, এইখানে পুরো বিষয়টা এরকম হচ্ছে যে আজকের এই বৈঠকটার উপরই আসলে এইখানকার সাধারণ মানুষ বা বিএনপি নেতাকর্মীরা সবাই বলছেন আজকের এই বৈঠকের পরেই আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোথায় যাবে সেইটা আসলে নির্ধারিত হতে চলেছে। দীর্ঘদিন ধরে এই একটা দিনের জন্যই তারা অপেক্ষা করছেন। এখানকার বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তারা সবাই আমাদের বলছেন যে তারা এইটা দিনের জন্য অপেক্ষা করছেন। তারা চাচ্ছেন আজকের বৈঠক থেকে কোনো ইতিবাচক ফলাফল আসুক। তারা বিশ্বাস করেন তারেক রহমান। জি 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 লিপটন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী স্টুডিও থেকে মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হাসিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আলোচনা, এত জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে এই আলোচনা, কি মনে হচ্ছে এই আলোচনা থেকে কি বেরিয়ে আসতে পারে, কতটুকু পজিটিভ আলোচনা হতে পারে, সব মিলিয়ে যদি আপনার মনোভাবটা আমাদেরকে একটু বলতেন। আসলে মনোভাবের কথা বলতে পারবো না, আমি বলতে পারবো যে মিটিং এর আগে যে ভাইবগুলো আমরা পেয়েছি রাজনৈতিক মঙ্গলে, রাজনৈতিক এরিয়াতে এবং কূটনৈতিক এরিয়াতে। প্রথমে একটু বলে রাখি যে বহুদিন পর বাংলাদেশের কোনো সরকার প্রধান, বিরোধী দলের যিনি আছেন কিংবা অন্য যে প্রধান মূল রাজনৈতিক দলটা রয়েছে সেই রাজনৈতিক দলের প্রধান কিংবা দ্বিতীয় প্রধান ব্যক্তির সাথে আলোচনা করছেন। গত 15 বছরে আমরা এমন কোনো কিছু দেখিনি। এর আগে আমরা নির্বাচনের আগে সংলাপ খেলা দেখেছি, কিন্তু সেখানে আসলে রাজনৈতিক দলগুলো যে মনোভাব ব্যক্ত করেছেন, নির্বাচন নিয়ে তাদের যে মতপার্থক্য দূর করার চেষ্টা করেছেন, সেখানে সাবেক সরকার প্রধান যিনি পালিয়ে গেছেন, ভারতে আছেন, তিনি শুনেছেন, কিন্তু তিনি কোনো এমন কিছু করেন না যেখানে তাদের সম্মান থাকে। সেই জায়গাটা থেকে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 আগস্টের পরে এই বৈঠকটি আসলে মূলত বেশ কয়েকটা জায়গা থেকে দেখা হচ্ছে। প্রথমত হচ্ছে নির্বাচন নিয়ে তাদের একটি মতপার্থক্য রয়েছে বিএনপি তরফ থেকে, যেটি আসলে ডিসেম্বরে চাওয়া হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিলে এটি করতে চান। সেই জায়গাটা একটা দূরত্ব ঘুচবে বলে অনেকে মনে করছেন, বিশেষ করে পত্রপত্রিকাগুলো যেগুলো ঘোষণা করেছে কিংবা পত্রিকায় খবর এসেছে 9 ফেব্রুয়ারির দিকে একটি নির্বাচন হলেও হতে পারে, অর্থাৎ রমজানের আগে। এবং সেক্ষেত্রে বিএনপি যুক্তি হচ্ছে যেহেতু এপ্রিলের সময় ঝড় ঝাপটা থাকে, বৃষ্টি বাদল থাকে, সেইখানে রাজনৈতিক দলের নেতারা যে এলাকায় যাবেন, যে প্রচারণা করবেন, সেই জায়গায় একটি নানা ধরনের বৈরী পরিবেশ তৈরি হতে পারে। ফলে এই অবস্থায় নির্বাচনটিকে এগিয়ে আনার জন্য তাদের থেকে হয়তো বা চাপ দিবেন। এর পাশাপাশি জুলাই সনদ তো অবশ্যই একটা বড় বিষয়, কারণ হচ্ছে গিয়ে জাতিসংঘ যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে তথ্যানুসন্ধান করে বের করে নিয়ে এসেছে, সেখানে দেখানো হয়েছে যে 1400 মানুষ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ প্রধানের নির্দেশে তারা মারা গিয়েছে। তাদের বিচারের একটি প্রক্রিয়া এবং বিচারের মাধ্যমে বিচারটা যেন স্বচ্ছ হয়, সেই বিষয়টা একটা আলোচনা বিষয় আসতে পারে। এর বাইরে তো অন্যান্য যে বিষয় আছে, সংস্কারগুলো আছে। বিশেষ করে আমরা একটা বিষয় যেন আমরা দেখছি, সেটা হচ্ছে কি প্রধানমন্ত্রীর ক্ষমতা যেটা খর্ব করার বিষয়টি। ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলো হয়েছে যে বিএনপি কোনগুলো চায় কোনগুলো চায় না, অন্যান্য দল কোনগুলো চায় কোনগুলো চায় না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একটা মজার বিষয় হচ্ছে যে এই বৈঠকটি 2 ঘন্টা ধরে হবে, কিন্তু কোনো অন্তর্বর্তী সরকার প্রধান, এই ধরনের রাজনৈতিক দলের মানে মূল কর্তা ব্যক্তি কিংবা ভবিষ্যতে প্রধানমন্ত্রী অনেকে বলে থাকেন, তার সাথে 2 ঘন্টা ব্যাপী যে বৈঠক, এটা এর আগে আমরা গত 15-16 বছরে হয়েছে বলে অন্তত আমার সাংবাদিকতার মানে অল্প যতদিনের অভিজ্ঞতা সেটাতে মনে পড়ে না। এর আগে আমরা জাতিসংঘকে দেখেছি, জাতিসংঘে এসে 2 পক্ষকে এক করার চেষ্টা হয়েছে, বরং সেখানে মুখ কালাকালি হয়েছে। সেই জায়গায় যদি আমরা তাদের ছবিগুলো একটু দেখি, ছবিগুলোতে শুরুতে দেখবেন কিন্তু প্রধান উপদেষ্টা এবং তারেক জিয়া তার একে অপরের সাথে হ্যান্ডশেক করছেন এবং
একটা বেশ হাস্যোজ্জ্বল পরিবেশ কিন্তু সেখানে রয়েছে। সেখানে কিন্তু বিএনপি অন্যান্য লিডার রয়েছেন, গভর্নমেন্টের অন্যান্য যে কর্তা ব্যক্তি তারাও রয়েছে। এখন আমাদের দেখার বিষয় যে 2 ঘন্টার আলোচনায় তাদের মধ্যে কতটুকু অনুযোগ কিংবা অভিযোগ যেটুকু থাকে সেই জায়গাটুকু তারা কতটুকু কাটিয়ে উঠতে পারেন, পাশাপাশি সামনের দিনে কিভাবে এগিয়ে যাবে মূলত নির্বাচন, সেই জায়গাটায় তারা কতটুকু নিজেদের মধ্যে দূরত্ব ঘোচাতে পারেন সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এখানে ডেফিনেটলি ডক্টর ইউনূস চাইবেন যে তার যে ঘোষণা সেই জায়গাটা রাখতে, কারণ ঈদের শুভেচ্ছার সময় তিনি কিন্তু পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করেছেন, সেগুলো সবগুলো টেলিভিশনে প্রচার হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে। সেই জায়গা থেকে তার জন্য সরে আসাটা আসলে কতটুকু পসিবল। আবার বিএনপির যে শক্ত অবস্থাটা রয়েছে, বিএনপি মনে করছে ডেফিনেটলি নির্বাচন হলেই তারা ক্ষমতায় তারা যাবে এবং মানুষও অনেক বেশি বিএনপিকে ভোট দিতে চায়, কিংবা যারা আওয়ামী লীগের উপর নাখোশ হয়ে আছে, আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে আছে, তারা ডেফিনেটলি ক্ষমতায় বিএনপি দেখতে চায়। এটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে আসলে নিজেদের মধ্যে গ্যাপ কতটুকু কমাতে পারে সেটি কিন্তু এই বৈঠকের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, যদি আমি অন্তত ঢাকায় বসে ভুল না বুঝে থাকি, কিংবা সাংবাদিকতা যতটুকু আমার নলেজে কভার করে দৃষ্টি। জি হাসিব, বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষার কোনো শেষ ছিল না আজকের এই বৈঠকটি নিয়ে। এটি কিন্তু এটি পজিটিভ সাইন যে আপনি যেটি বললেন যে গত 15 বছরে কিন্তু আমরা এই ধরনের কোনো নজির দেখি নাই যে এভাবে আসলে আলোচনা হয়েছে, ফলপ্রসূ কোনো আলোচনা হয়েছে বা আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত বেরিয়ে এসেছে, এমন কিন্তু কোনো নজির আমরা দেখি নাই। এইবারই কিন্তু প্রথম আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কোনো আলোচনায় বসেছেন দুজন কর্তা ব্যক্তি। তো সেখান থেকে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ডেফিনেটলি গত 15 বছর তারা আসলে ভোট দিতে পারে না। আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, 2014, 18 এবং 24 শুধুমাত্র এই প্রতিষ্ঠানে কাজ করার জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমি ভোট দিতে পারিনি, এবং শুনেছি আমার ভোটটা দেওয়া হয়ে গিয়েছে, এবং এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এটি কিন্তু সাধারণ মানুষের একই অবস্থা যে তারা আসলে ভোট দিতে পারে না, তারা ভোট দিতে চায়, এটি একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যে তরুণরা 5 আগস্টে রাস্তায় নেমেছিল, সেই তরুণরা কখনো দেখেই না যে বিরোধী দলের সাথে সরকার থেকে এই ধরনের কিংবা মূল প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে এইভাবে আলোচনা করা যায়। তারা দেখেছে রাজনৈতিক দলের বিরোধী মতবাদ যারা, তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শুধু মামলাই দেওয়া হয়, তাদেরকে নানাভাবে হামলা করা হয়, তাদেরকে পুলিশি নির্যাতন করা হয়, তাদেরকে এই যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে এই যে হাস্যোজ্জ্বল পরিবেশে একসঙ্গে বৈঠক করার যে ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশের এই তরুণ সমাজে যারা দেখেন না, যারা জুলাই আগস্টে তারা কিন্তু এই ধরনের বিষয়টা দেখেছে এবং তারা কিন্তু জুলাই আগস্টে প্রাণে দিয়েছে। সেটা অবশ্যই কোটা আন্দোলন ছিল, কিন্তু কোটা আন্দোলনের বাইরেও তাদের মধ্যে যে যেটা ছিল যে আমার মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ করতে যদি আপনি না পারেন এবং আপনাদের যদি রুখে দেওয়া হয়, তাহলে কিন্তু সবচেয়ে বড় সংকটটা তৈরি হয়। তো সেই জায়গাটায় মত প্রকাশ করতে চায় তরুণরা ভোট দিতে চায়, তরুণরা চায় যে তাদের প্রতিনিধি নির্বাচনে আসুক। এই কারণে এনসিপি একটি দল তৈরি করেছে, তারা হয়তো বা তরুণদের মতবাদ দিবে। তবে আমি আশা করছি, কিংবা সবাই আশা করছে, যে নির্বাচন নিয়ে যে সরকার এবং সরকারের না থাকা মানুষগুলোর মধ্যে যতগুলো ভুল বোঝাবুঝি, দূরত্ব কিংবা নিয়মের বেড়াজালে ফেলে একে অপরকে ঘায়েল করা, ছোট করা, মানহানির মামলা ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া, এই কালচার থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে, একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে যেখানে মানুষজন আসলে প্রত্যেকের মত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে এবং মানুষজনের যুক্তি দিয়ে কথা বলতে পারবে। জি জি হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে সবার মতো আমরাও আশাবাদী যে একটি পজিটিভ কোনো কিছুই হয়তো বেরিয়ে আসবে এই আলোচনা থেকে, পজিটিভ আলোচনাই হবে। সব মিলেই আসলে আমরাও আশাবাদী নিশ্চয়ই ভালো কিছুই হবে ভবিষ্যতের জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।